বাংলাদেশে তো যদি ত্যাগের মহিমায় উজ্জীবিত কোনো নেতা বলেন তাহলে মতিউর রহমান নিজামী, সাইদি, গোলাম আজম, এরপরে কাদের মোল্লা, মীর কাসেম আলী, আলী হাসান মুজাহিদ, এটিএম আজহার সাহেব যিনি মুক্তি পেলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী, এরা দেশপ্রেমিক এবং দেশের মানুষেরা। এদেরকে আসলে দল বিবেচনা করলেও আমি মনে করি ক্ষুদ্র হবে। আচ্ছা বলেন তো, একটা মানুষ কি করলে ফাঁসির কাস্টে ঝুলতে পারে? তার তো আর জীবনের আর কিছুই নাই। ফাঁসির কাস্টে ঝোলার পরে তো তার কোনো চাওয়া পাওয়ার থাকে না, তো মৃত্যুবরণ করবে। এই দেশের কোনো রাজনীতির ইতিহাসে একটা দলের নাম বলেন কিংবা কোনো এক নেতার নাম বলেন যিনি ফাঁসির কাস্টে হত্যা হয়েছে? জামাত ইসলামের নেতাদের হয়েছে, এবং তাদের হয়েছে ফাঁসি যাদের ব্যাপারে টিআইবি থেকে শুরু করে কোনো দুর্নীতির তদন্ত করে, এই তাদের দুইটা মন্ত্রণালয় ছিল, ইফ আই এম নট রং, যে একটা মতিউর রহমান নিজামী আর একটা আলী হাসান মুজাহিদ। একটা দুর্নীতি তো 11 সরকারও বের করতে পারে নাই। সেক্ষেত্রে আমি মনে করি যে একটা স্বচ্ছ রাজনৈতিক জায়গায় যদি মেম্বার অফ পার্লামেন্ট এবং মিনিস্ট্রি দেখতে চান, ইউ শুড লুক ইনটু জামাত এমপি অ্যান্ড দেয়ার মিনিস্ট্রি। তারা সেটা করেছে এবং সেই জায়গা থেকে তারা সফল। তবে তারা জুলুমের শিকার হয়ে, হত্যার শিকার হয়েছে বিধায় তারা এখনো বেঁচে নাই। ওই জায়গা থেকে তারা তো তাদের এই স্মৃতিগুলো আমরা হয়তো লালন করতে পারবো বা আমরা গ্রহণ করতে পারবো, এবং তারা যেটা করেছে সেটা যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ স্মরণ করবে। ভালো ছিল এবং এখনো ভালো আছে। যদি একজন ব্যক্তির নাম বলেন তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কেন বলছি এই কথাটা? এটা দলমতের ঊর্ধ্বে, এটা আপনাকে মেনে নিতে হবে। এজন্য তিনি কিন্তু হাসিনার মতো বেইজ্জতি হননি, কিংবা দেশ থেকে তাকে পালিয়ে যেতে হয়নি। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, 3 বারের, সম্মানের সাথে ছিলেন, নির্বাচিত হয়েছিলেন। কেউ বলতে পারবে না যে অনির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া, কিন্তু শেখ হাসিনাকে সবাই বলবে অনির্বাচিত। এরপরে তার দেশপ্রেম, তার বাসার সামনে বালুর ট্রাক ছিল, তাকে নির্যাতন করা হয়েছে, তাকে এই যে গোপালী পুলিশরা কি করেছে সব তো আপনি দেখেছেন চোখের সামনে। একজন মহিয়সী নেত্রী, আমার এই কথাগুলো পৌঁছে দেওয়া দরকার। উনি আসলে অনেক দেশপ্রেমিক, উনি আসলে ধর্মপ্রেমিক। ওনার চেহারা ছুরাত দিয়ে আপনি বুঝবেন না ওনার হৃদয়টা কেমন। ওনার হৃদয়টা আপনার মতোই, আর একজনের মতোই, এ দেশের মতোই। তো উনি কিন্তু সেই জায়গা থেকে সফল যে উনি একদিকে একজন প্রেসিডেন্টের ওয়াইফ ছিলেন, একজন সেনাপ্রধানের ওয়াইফ ছিলেন, একজন স্বাধীনতার ঘোষকের স্ত্রী ছিলেন, বহুদলীয় গণতন্ত্রের একজন নেত্রী ছিলেন, আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলীয় নেত্রী ছিলেন, 4 দলীয় জোট নেত্রী ছিলেন, যেটা জামাত, আপনার কি বলে, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট সহ ছিল। তো আমার দৃষ্টিতে সে অত্যন্ত ভালো কাজ করেছেন। এরপরে যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, ছিলেন এবং এখনো আছেন, সেই হিসাবে এটা খালেদা জিয়াই আছে। আপনার কথা এরকম কিছু নেই, তারপরে আমি অনুষ্ঠানের মাধ্যমে জানতে চাই, আসলে কি যদি কোনো বড় বড় অফার আপনার সামনে আসে তবুও কি আপনি অটুট থাকবেন, নাকি জনগণের স্বার্থ থেকে নিজেকে আবার গুটিয়ে? অফার আর আমার আসলে কিছু নেই। আমি একটা বিশ্বাস করি যে আমি যদি সৎ থাকতে চাই, ফর এক্সাম্পল আপনি এমপি হলে কয় টাকা পাবেন, আপনি যদি সৎ এমপি থাকেন, আমি জানি না এক্স্যাক্টলি কয় টাকা তাদের টিএ ডিএ বেতন হতে পারে, সর্বোচ্চ ইন বিটুইন 2 লাখ, নট মোর দ্যান দ্যাট। তো 2 লাখ টাকা তো আমার এখন ব্যক্তি জীবনেও আমার 2-3 লাখ টাকার উপরে খরচ হতেই পারে। আমি আমার পরিবার, বউ বাচ্চা, স্কুল সব খরচ মিলে। তো আল্লাহ তো সামহাও আমাকে যে কোনো ওয়েতে, যে কোনোভাবেই, আমার কষ্ট হচ্ছে অবশ্যই, আমি বলবো না যে আমি খুব ভালো আছি বা খুব একটা, কিন্তু আলহামদুলিল্লাহ যে চলছি, কষ্ট করে চলছি। তো আমার চিন্তাটা হচ্ছে যে অফার ডাজেন্ট ম্যাটার, আমার কাছে মানুষের ভালোবাসাটা বেশি। এই যে ধরেন আমি মসজিদে যাই, একটা সমাবেশে যাই, একটা রাস্তা থেকে হেঁটেই যাই, আমি একটু আম কিনতে যাই, ড্রাইভার একজন রিক্সাওয়ালা গাড়িটা থামাই দেয়, ভাই আপনি অমুক না, আপনার সাথে আপনাকে ভাই দেখি। লোকটা জিজ্ঞেস করে না আমি কোন দল করি, কোন মত করি। এই যে আমাকে একজন রিক্সাওয়ালা ধরলেন, আম বিক্রেতা ধরলেন, গাড়ির ড্রাইভার, এই 2 দিন আগেও আমার গুলশানে একেবারে গাড়ি রাস্তায় থামিয়ে জ্যাম লেগে গেছে, ড্রাইভার হ্যান্ডশেক করবেই, আমার তো কিছু করার নেই, আমি তার সাথে হ্যান্ডশেক করলাম। আমার কাছে এই ভালোবাসার কাছে এই দুনিয়ার বাকি সবকিছু কেমন জানি তুচ্ছই মনে হচ্ছে, এবং এখনো আল্লাহর কাছে দোয়া করি যে আমার জীবনের শেষ দিন পর্যন্ত ওই রকমই যেন আমাকে আল্লাহ রাখে। আমি চাই যে সত্য বলবো, সত্য বলেই মারা যাব, এবং আমার জানাজার আগে আপনারা এটাই বলবেন যে লোকটা আমার দলের না, কিন্তু লোকটা আমাদেরই, লোকটা এই দেশের বহু মানুষের হৃদয়ের মানুষ, এরকম একটা কিছু বলে
এরকম আমার নিয়ত আছে। আমি চাইলে ওই কি বলে মৃত্যুর আগে মানুষ লিখে যায় ওসিয়তনামা, হ্যাঁ আমি ওসিয়তনামা লিখে যাব, কারা জানাজা পড়াবে, কোথায় দাফন হবে, কেমনে হবে। আমি ব্যতিক্রমী থাকতে চাই। আমার কথা হলো মানুষ হোক না, পৃথিবীর কত পাগল আছে, কত ভক্ত আছে, কত মানুষ আছে, মানুষের মধ্যে একজন মানুষ থাকুক যে একটু সমাজের সবচাইতে ভিন্ন। হ্যাঁ অবশ্যই আমার কি শান্তি করতে মন চাবে না? চাবে। সেই শান্তিটাকে আমি একটু ঘুচানো শান্তি চাই। আমি চাই একটু ভদ্রতা, সভ্যতা, সংস্কৃতি সবই পালন করব, কিন্তু তার মধ্যে আমি যেটা আমার হৃদয়ে লালন করি ওই ধাঁচে আমি বেড়ে উঠতে চাই। সে কারণে আমার বিশ্বাস আপনার এই জায়গা থেকে আল্লাহ যদি আমাকে সেফ রাখেন এবং কোনো শয়তানি ওয়াসওয়াসা না আসে, তাহলে এমনটা হবে না যে আমি মন্ত্রিত্ব কিংবা এমপিত্ব কিংবা কোনো একটা দুনিয়াবি ব্যবসা বাণিজ্যের স্বার্থে সৎ কথা বলা বন্ধ করব। তবে আপনি নিশ্চয়ই জানেন আমি কিন্তু এমন না যে কোনো ইসলামিক দল করি বা কোনো নীতিবান একেবারে হাজী সাহেব, এমনটাও না। আমি একটা দল করি, দলের এক ধরনের আদর্শ থাকে, কিন্তু ওই দলের আদর্শেরও বাহিরে আমি কথা বলি। এই সৌন্দর্যটাই রাখতে চাই। আমি এমন না যে আমার এই লাইফ দেখে আপনি আপনার দলের ভিতরে যখন আপনার নীতি নির্ধারণীরা যখন ভুল করে তখনও কি আপনি? আমি প্রতিবাদ করি তো। ৫ তারিখের পর থেকে আমি যাদেরকে দেখেছি ধর্মের বিরুদ্ধে বলেছে, স্ট্রেট ফরওয়ার্ড প্রতিবাদ করেছি। স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বলেছে, প্রতিবাদ করেছি। সে বিএনপি না জামাত না আওয়ামী লীগ আমি দেখতে যাই নাই। এক বাক্যে সহজ কথা, যারাই আমার জায়গায় মনে হয়েছে যে সে এই দেশের জন্য কোনোভাবে কল্যাণকর না, আমি তার বিরুদ্ধে এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। সে আমার এমনও হতে পারে যে এই বলার কারণে আমাকে কেউ গ্রহণ করলো না, তাতেও আমার কষ্ট নাই, কারণ আমার অর্জন যা সেটা আমাকে সে দেয় নাই। আমি তো আপনিই বলতে পারবেন না যে বাংলাদেশে আমি বিএনপির কাছ থেকে কি কোনো মন্ত্রিত্ব নিয়েছি বা কোনো এখনো আমি কোনো বিখ্যাত কোনো পদেও নাই। আমি 18 সালে নমিনেশন প্রত্যাশী একজন ব্যক্তি, ক্ষুদ্র মানুষ। চাইলে তারা দিতে পারে আমার মতো একজন মানুষকে, না চাইলেও আমার কিচ্ছু আসে যায় না। আমি আমার মতো জায়গা থেকে আমার একটা বিশ্বাস আমার আছে, আমার আল্লাহ যদি থাকে আর আমার জনগণ যদি আমার জনগণের যে কথাটা বলা দরকার সেটা আমি বলি, সেটা সময় বেশি নিলেও ওইটাই সুন্দর। হঠাৎ সুলতান কোনো কিছুই ভালো না। আমি আজকে একটু জমকালো পরিবেশে কিছু একটা পেলাম, 2 বছরও টিকবে না, কিন্তু আমি আদর্শিক কথা যদি বলে যাই টিকবে। তবে আমাদের ক্ষেত্রে আপনাদের দোয়া থাকা বেশি দরকার, কারণ আমরা ভুল পথে না যাই, অন্য কিছু না ঘটে। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড। আমাদের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি আসলে সাধারণ মানুষের জন্য কতটুকু উপকৃত হয় বলে আপনি মনে করেন? না, রাজনীতি আসলে উপকারের জন্যই রাজনীতি, এবং রাজনীতিটা হওয়া উচিত জনকল্যাণের জন্যই। রাজনীতি কখনোই ব্যক্তি পূজারি হতে পারে না, সেটাকে বলতে পারেন সেলফিশ টাইপের কোনো কিছু। কিন্তু সংজ্ঞাটা বাংলাদেশের চরিত্রে কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছে, সেটা আমাদের নীতি নৈতিকতা আদর্শের কারণেই, যেটা আমরা ধ্বংস করে ফেলেছি। বিগত দিনে আপনার নিশ্চয়ই মনে আছে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলটাতে বাংলাদেশে আসলে রাজনীতিদের রাজনীতি ছিল না। সেখানে একটি আমলাতন্ত্র, সেখানে একটি স্বৈরতন্ত্র, ফেসিবাদের দোসর এবং বিদেশি কিছু কূটকৌশল, ফরেন নির্ভর কিছু চিন্তা চেতনা, দেশীয় চিন্তা বাদ দিয়ে দেয়া। এই কারণে আপনার কাছে রাজনীতিটাকে আসলে একটু, এই প্রশ্নটা যেটা করলেন সেটা করতে আপনি বাধ্য হলেন। মূলত রাজনীতি নিয়ে এই প্রশ্নটা আসার কথা ছিল না। আপনার মনে হতো যে রাজনীতিটাকে এত সুন্দর কেন, সেই প্রশ্নটা আপনি করতেন। কিন্তু যেহেতু আপনি অভ্যস্ত হয়ে গিয়েছেন বিগত 16 বছরে এবং আপনার তিক্ত অভিজ্ঞতা হয়েছে, আপনার ফ্রেন্ড সার্কেল বা দেশের মানুষের দুর্দিন দেখে আপনি নিশ্চয়ই এটা অনুভব করছেন, সে কারণে এই প্রশ্নটা এসেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে রাজনীতিটাকে পরিবর্তন করতে হবে, এবং পরিবর্তনের জন্য আসলে এটা খোদাই প্রদত্ত কোনো জায়গা থেকে ওহিনাজিল হয়ে পরিবর্তন হবে এমনটা না, আমাদেরকেই করতে হবে। কারণ মানুষদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের ভিতরে কিছু জিনিস দিয়ে, যেটা আমাকে ইউটিলাইজ করতে হবে। সেই ব্যবহারটা আমরা যদি না করি, সেটা আমার রব এসে সারাক্ষণ প্রতি সেকেন্ড এই পরিবর্তনটা করে দিবে না। তো সমাজটাকে সুন্দরভাবে আমরা যদি এগিয়ে নিতে চাই, আমি মনে করি রাজনীতির পাঠটাকে আমাদের দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, মানুষের মূল্যবোধ, আমাদের এই যে বয়োজ্যেষ্ঠ মানুষের প্রতি সম্মান, সিনিয়র জুনিয়রের প্রতি সম্মান, এডুকেশন ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা, সোশ্যাল আপনার চলাফেরা, মানুষের মধ্যে একে অপরের সাথে সুসম্পর্ক, এই জায়গাগুলোতে আমার মনে হয় একেবারে এত সুন্দর করে সাজাতে হবে, তাহলেই আমরা আশা করি ভালো কিছু। আমি এই কথাটা বলতাম না, কারণ এই কথাটা সাধারণ মানুষ
এখন এই জায়গাটা কিভাবে দেখছে, তারা বলছে যে, যেমন এখন যদি বলি ডক্টর ইউনূসের কথা, যে উনিই থাকুক, আমরা কোনো রাজনৈতিক দলের কাছে আমরা দেশটা দিতে চাচ্ছি না। এই যে একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে বিগত দিন থেকে, যেটি আপনি বলেছেন, এটি একটা ব্যাপার। আর আমি আপনাকে বলবো যে আপনি কেন, অনেক সাবজেক্ট ছিল, আরও অনেক বিষয়ে কাজ করার ছিল, সোশ্যাল ওয়ার্ক করার কথা ছিল, এডুকেশন সাইডে কাজ করার কথা ছিল, আপনি তো নিজেও বিজনেস করেন, এটাকে আরও ডেভেলপ করার কথা ছিল, কিন্তু আপনি রাজনীতি নিয়ে বেশ চমকপ্রদ কিছু বাণী এবং যুক্তি উপস্থাপন করেন দারুণভাবে। এই সাইডটা কেন আপনি এসেছেন? আসলে আমার কাছে মনে হয়েছে কারো না কারো কোনো কাজ করতে হবে। সবাই যে সব কাজটা করবে বা সফল হবে এমনটা না। পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা একই সাহসিকতায় জন্মগ্রহণ করায় না। আবার সবাই হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখেন যে জুলুম, নির্যাতন, অত্যাচারের কারণে সবাই মুখ ফুটে বুক ফুটে বলেও না। কেউ বাঁচার জন্য একটা অভ্যাস হয়ে গিয়েছে যে এখন বেঁচে থাকা দরকার, তাই আমি বাঁচছি, বিজনেস করছি, যেভাবে পারছি চলছি। কিন্তু আসলে তো এটা মানুষের জীবন না। আমরা যদি স্বাধীনতার ইতিহাসটাই দেখি, 1971 সালে স্বাধীনতার মূল থিমটা কী ছিল? আমি আমার মতো করে বেড়ে উঠবো, আমি আমার মতো করে বলবো, আমি আমার মতো করে সেজদা দিব, আবার আমি আমার মতো করে গান গাবো। কিন্তু এই বাংলাদেশে আমি সেজদার কথা আনতে গেলে একটা ট্যাগিং এর রাজনীতি, আবার একটা গানের কথা আনলে প্রগতিশীলতার একটা ছোঁয়া। এই যে বৈষম্য, এই বৈষম্যটাকে দূর করার জন্য আমি যখন দেখলাম যে আসলে মানুষ কথা বলে নীতিবান অনেক কথা, কিন্তু এটাকে বাস্তবে রূপ দেয় না, তাদের এই কথার মধ্যে ভিন্নতা। আপনি মানুষের কাছ থেকে মানুষকে বলছেন আপনি ভালো কিছু করতে চান, আপনি ব্যক্তি জীবনে ভালো না। তো এই সকল অনুভূতিগুলো আমার মাথার ভিতরে বেশ দারুণভাবে আঘাত করে এবং আমাকে মনে হয়েছে যে আমাকে বিদ্রোহী হতে হবে। বিদ্রোহী এজন্য হতে হবে যে আসলে আমি চাইলে তো নর্মাল লাইফ করতে পারি, আমি আলহামদুলিল্লাহ আমি ক্যাপাবল টু ডু এনিথিংস। আমি চাইলে আমি একজন আলহামদুলিল্লাহ যে সুস্থবান একজন মানুষ, পড়াশোনা শেষ করেছি, বা পারিবারিকভাবেও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সেই জায়গা থেকে আমি তো আরামেই থাকতে পারি। কিন্তু আমি দেখলাম যে আসলে কাউকে না কাউকে সচেতন করতে হবে। আর একটা জিনিস আপনি বলেছেন যে আমি কেন এইভাবে করে এই যে বিপ্লবী চেতনায় আসলাম, এই কারণেই আসলাম যে আমাদের মানুষের ভিতরে বিবেকটাকে জাগ্রত করতে হবে, একটু ধাক্কা দিতে হবে, একটু বুঝিয়ে দিতে হবে। কারণ আপনার কাছে ভুয়া মিথ্যা তথ্য দিয়ে ইতিহাস বিকৃতি হয়, মিথ্যা কথার প্রবলতা এত বৃদ্ধি পেয়েছে যে ওই জায়গাটায় সত্য যেটা আমি জানি এটা যদি না বলি তাহলে জেনারেশন বাই জেনারেশন ভুল ইনফরমেশনের ভিতরে থেকে যাবে। ওই চেতনা থেকেই আসলে আমি এই জায়গাটাকে বেছে নিয়েছি। দারুণ। এমনি আপনার এখন যে আমরা আপনার বোল্ড যে পাওয়ারটা দেখি, এটা কি আপনার স্কুল লাইফেও ছিল, বা যখন মানে কখনোই কি আপনি খুব মৃদু, মানে যে এখন যেরকম হাসিটা দিয়েছেন চমৎকার, এই লেভেলটা মেইনটেইন করেছেন নাকি তখনও স্যারদের বা বন্ধুদের বিরুদ্ধে? না, আমি আমার দুই ধরনের লাইফই আছে। আমি আসলে মানুষ মনে করে অনেক সময় আমার টক শো যারা দেখে তারা মনে করে আমি মনে হয় খুব রাগী, দেখলে মনে হয় খেয়ে ফেলবো, অথবা যার সাথে আমি তর্কটা করি ওই লোকটার মনে হয় সামনে থাকলে কোলাকুলি করব না, এরকম একটা মানসিকতা। আবার এখানে ওই আমি যখন আপনার টক শো গুলো দেখতাম তখন এক ধরনের, বাট আপনি যে দেখতেও যে ওই সিংহের মতোই, মানে সেটাও তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিস গড গিফটেড আলহামদুলিল্লাহ। আমি যেটা আসলে সেটা হচ্ছে আমি যখন কথা বলি আমি আমার চিন্তা এবং বিশ্বাসের জায়গা থেকে বলি, আর বিশ্বাসটা আমার এত বেশি দৃঢ় এবং শক্ত যে আমি এটাকে ভয় পাওয়ার কি আছে, আমি এটাই তো বিশ্বাস করি, যা বলি ওটা আমি বিশ্বাস থেকেই বলি। মানে এমন না যে আমি কাউকে একটু কসমেটিক্স হইতে বলে দিলাম, আধা ঘন্টা পরে ওয়াশ করে এটাকে ফিনিশ করে ফেলবো, নো নো নো। আমি যা বলি আমার হৃদয়ে ওইটা লালন করি। হয়তো আমার ব্যক্তি জীবনে আমি আপনাদের মতো ভালো না, হয়তো আপনাদের মতো অত পরহেজগার না, বিখ্যাত কোনো ব্যক্তি না, আমি অনেক দুষ্ট প্রকৃতির মানুষ, কিন্তু আমি রাজনীতিতে একটা আর্ট যেটা থাকা দরকার, আমি মনে করি রাজনীতি যদি সমাজের অনেক মানুষের করার অধিকার থাকে, আমার মতো এই মানুষটারও সেই রাজনৈতিক জায়গায় কথা বলার স্পেস নেয়ার অধিকার আছে। মিডিয়া জগতে যদি অন্য মানুষ কথা বলতে পারে, হোয়াই নট মি? সো এই জায়গা থেকে আমি এইগুলো করি। কিন্তু আমার ভিতরে আর একটা পর্দা আছে, সেটা হচ্ছে ব্যক্তি জীবনে কেউ মিশলে সে বুঝবে আমি খুবই জলি মেন্টালিটির। আমি উগ্র না, সভ্যতা বিশ্বাস করি, ভালোবাসা বিশ্বাস করি, মিশুক প্রকৃতির, বন্ধু প্রকৃতির। আমার ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবই আছে। আমার ইউনিভার্সিটি লাইফে আপনার জীবনে যা ঘটেছে আমার জীবনেও তাই ঘটেছে, এবং আপনি এখন যেভাবে চলেন কিংবা আপনার বন্ধুরা যেভাবে চলে আমি ওভাবেই চলি। হয়তো আমারটা একটু মেনটেন করে করতে হয়, সবার মতো না, একটু ভিন্নভাবে। আর আপনি নিশ্চয়ই জানেন একবার আপনি রাজনীতি করলে আপনি ওই রিক্সায় চড়তে গেলেও আপনার ওই প্যান্ট শার্টটা দেখেই চলতে হয়, আপনি কিন্তু লুঙ্গি পরে চড়ার যুগটা থাকে না। এটার কারণ হচ্ছে মানুষ আপনাকে হয়তো আজই দেখছে,
কালকে নাও দেখতে পারে। এই ধারণাগত জায়গা থেকে অনেক সময় আমাদেরকে মেনটেন করতে হয়। কিন্তু আমি মনে করি যে আমি আসলে ওই রকম না, যে যেভাবে আপনি কথা বলতে দেখেন এই অনুযায়ী সবার উপরে আমি ক্ষিপ্ত, এমনটা না। না, কেমন মানে জ্ঞানীরা বরাবরই সাহসী হয় আর মূর্খরা একটু ভীতু হয়। মানে আমরা যে টক শোগুলোতে দেখি সেখানে আপনার যুক্তি বা আপনার বলার ধরনটা আসলেই বীরের মতো, কারণ জ্ঞানীরা সাহসী হয়, এটা স্বাভাবিক কথা, সহজ কথা। এটার ভাই আর একটা যুক্তি আছে এখানে। আমি আসলে আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, আমি মিনমিন করেও অনেক কিছু বলতে পারি, কিন্তু মিনমিনের সাউন্ড এবং মিনমিনের ইফেক্টটাও মিনমিন আকারই হবে। আর আমি যখন সেটা সাহসিকতা নিয়ে জোরে বলবো, কঠোরভাবে বলবো, কিংবা আমার জায়গা থেকে শক্ত করে বলবো, এক একটা ধরন দুটোরই ভালো যুক্তি আছে। সিম্পল থিংসেরও যুক্তি আছে, আবার সাহসিকতারও যুক্তি আছে। যেমন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এই যে আপনি বিদ্রোহী বললেন, ওয়াই? তার মানে কাজী নজরুল যে একজন বিদ্রোহী ব্যক্তিত্ব, আবার রবীন্দ্রনাথ ঠাকুর আপনি তাকে বিদ্রোহী বলেন না। তো এই এক একজনের এক একটা আর্ট। আমি সেই জায়গাটা থেকে আমি মনে করি যে আমারটা এমন কিছু হওয়া উচিত যে আমি যেই মেসেজটা দিতে চাই এটা উইদিন 10 মিনিটস পিপলের কাছে যাইতে হবে। আর 10 মিনিটসের মধ্যে যদি যেতে হয় তাহলে আমাকে এই বিপ্লবী চেতনাই থাকতে হবে। পৃথিবীর সকল মানুষ বিপ্লবকে পছন্দ করে, পৃথিবীর কোনো মানুষই সিম্পলকে পছন্দ করে না। হ্যাঁ, আপনি একটা মেসেজ দিলেও সেটা হয়তো 5 দিনে যাবে, কিন্তু আমার মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ বিধায় আমি এটাকে এত লাউডলি, এত বোল্ডলি, এত বিশ্বাসের জায়গা থেকে এবং কিছুটা যুক্তি দিয়ে চেষ্টা করি যাতে করে আমারটা পাবলিকের কাছে এখন যায়, এখনই দরকার, এরকম চিন্তা নিয়ে বলি। চমৎকার। জীবনের এই পর্যায়ে সে আমি যদি আপনাকে বলি জীবনের কোনো চড়াই উতরাই ছিল বা ঘাত প্রতিঘাত ছিল বা কখনো কোনো কষ্ট পেয়েছেন খুব, বা হার্ডলি কেউ আঘাত দিয়েছে, এরকম? আমার জীবনটা আসলে কষ্টেরই। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। কষ্টের মধ্যে আনন্দ, কষ্টের মধ্যে বেদনা, মানে কষ্টের মধ্যে লাইফ লিড করতেছি। আমি যদি বলি যে আমি আসলে স্ট্রাগল করে এখনো টিকে আছি এখন পর্যন্ত, আমি আমার পরিবারের সম্পূর্ণ বিপরীত একটা মানুষ। আমার পরিবারের কাউকে পাবেন না যারা আমার মতো সিমিলারিটিস, আমার মতো চিন্তা করে, আমার মতো বলে, আমার মতো রাজনীতি করে, কিচ্ছু তাদের সাথে মিল নেই। ফ্রম মাই মানে ফাদার থেকে শুরু করে কারো কাছে মিল পাবেন না। তারা একটা ভিন্ন জগতের চিন্তা করে। হ্যাঁ, তারা অবশ্যই সোসাইটির বিলং করে, তারা সামাজিক স্ট্যাটাস মেনটেন করে, সমাজের জন্য অনেক বড় বড় খেদমত করে, কিন্তু তারা রাজনীতির মধ্যে এতটা বাবা মা কি বেঁচে আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সবাই ক্ষেত্রে বলে না বাবা বাংলাদেশের রাজনীতি খুব খারাপ, সবাই বলে, সবাই না, শুধু বলাই না, আমার এমনও গিয়েছে যে আমি এই বলাবলির কারণে কোনোদিন ঈদের রাতে সারা রাত কেঁদেছি। আপনি হয়তো গরুর মাংস খেয়েছেন, আমি গরুর মাংস খেতে পারি। বুঝতে পেরেছি ভাইয়া। 5ই আগস্টের পূর্বে এমনও দিন গিয়েছে যে আমার পরিবার মালয়েশিয়াতে আর আমি তুরস্কে। লাস্ট আমার পরিবার আমাকে ওয়ার্নিং দিল যে তুমি যদি এইভাবে চলো তাহলে তোমার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আমি বলে দিয়েছি যে আপনারা চাইলেই পারেন একটা সংবাদ সম্মেলন করতে, ওই সংবাদ সম্মেলনে বলে দেন যে ডক্টর ফয়জুল আপনাদের কেউ না, যদি আমাকে আপনাদের এতটাই কষ্ট হয়। আমার পরিবার মালয়েশিয়াতে 1 ভাগ গরুর কোরবানি দেওয়ার কথা, বাড়ি থেকে টাকা আসার কথা। সেই দিন আগের রাতে কোরবানির টাকা আসলো না, আমি কোরবানি বন্ধ রাখলাম। আমার সন্তান, আমার ওয়াইফ, তারা বাইরে থেকেছে, আমি তুরস্কে থেকেছি। কেউই কোরবানির এক টুকরা গোস্তও খেতে পারিনি। এরকম অনেক জীবনের স্মৃতি আছে, অনেক কিছু আছে যেটা আমার জীবনে ঘটেছে বা এখনো ঘটছে। আমি এমন একটা মানুষ যে কাউকে আমি বলতে পারি না, ও কেউ আমাকে জানতেও চায় না যে আমি আসলে আমার ভিতরে কি লুকায়িত আছে, আমি কি স্বপ্ন নিয়ে আগাচ্ছি বা আমি কিভাবে বিশ্বকে বা দেশকে দিতে পারি, এটা জানার ইচ্ছাও অনেকের নাই। কিন্তু আমি কখনো বলিও না। আমার চিন্তাটা হচ্ছে যে আমি সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আমার মহান রবের সন্তুষ্টির জন্য আমি চেষ্টা করব
দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য আমি কাজ করব। আমার ওয়েটা ভিন্ন, আমার ধরনটা ভিন্ন, কিন্তু আমার খেদমতটা হয়তো অনেকের চাইতে ভিন্ন জায়গায় টাচ করতে পারে। এই থিম নিয়ে আমি কাজ করছি। আমার অনেক ভিতরের কষ্টগুলো এমনকি অনেক কাছের মানুষও জানে না, খুবই কাছের মানুষ জানে না, যারা রেগুলার আমাকে খুব নার্সিং করে বা রাজনৈতিকভাবে অনেক বড় মাপের মানুষ, তাদেরকেও আমি কখনো বলি না। এই জন্য আমি একটা ব্যক্তিত্ব মেনটেন করে চলি। আমি চাই না যে আমার দুঃখগুলো অন্য মানুষরা পাক। আবার আমি এটাও চাই না যে আমি দুঃখ পেয়েছি কোনো স্বার্থের জন্য, কেউ স্বার্থটা ফুল করে দিল আর আমার দুঃখটা চলে গেল, তাও আমি চাই না। তাহলে আমি মনে করব নিজে যে তাহলে তো আমার কাজটা সত্যিই নিতান্তই জনতার জন্য হলো না। মানে এই টাইপের মানুষদের কষ্টটা একটু বেশি থাকে। দেখুন, আজকের এই প্রোগ্রাম থেকে আমি আপনাকে ভিন্নভাবে চিনলাম এই জন্য যে একটা মানুষ সহজে ক্যামেরার সামনে চোখ দিয়ে পানি ফেলতে পারে না। তার ভেতরে দেশপ্রেম কতটুকুন থাকতে হয়, কতটুকুন, আপনি যে কথাটা বলেছেন যে আল্লাহ প্রেমের গভীরতা আপনার ভেতরে আমি অনুভব করতে পেরেছি, নইলে কুরবানির স্মৃতিগুলো বা পরিবারের স্মৃতিগুলো, কতটুকুন প্রেম থাকলে চোখ দিয়ে একটা প্রোগ্রামে এভাবে পানি ঝরে এতগুলো ক্যামেরার সামনে, মানুষের সামনে।